প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনের ধারাবাহিকতায় আজও ক্লাস কন্ডাক্ট করতে চলে এসেছি। তো কলেজের শিডিউল অনুযায়ী আজকে তৃতীয় বর্ষের সাথে তোমাদের ক্লাস আমি কন্ডাক্ট করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে ক্লাসের স্লাইডগুলোতে। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে কলেজের শিডিউল অনুযায়ী অনার্স তৃতীয় বর্ষে তোমাদের যে 304 নম্বর কোর্সটি আছে সেই কোর্সের এপিডেমিওলজি কোর্সের নাম হচ্ছে এপিডেমিওলজি। তার উপরই আমি ক্লাস কন্ডাক্ট করব। পূর্বের ক্লাসেরই কন্টিনিউশন হিসেবে আজকে ক্লাসটা কন্ডাক্ট করা হবে। তো ইতোমধ্যে এপিডেমিওলজিতে তোমরা অনেক কিছু পড়েছো। তো সেক্ষেত্রে এপিডেমিওলজিক্যাল যে বেসিক তোমার স্টাডিগুলো আছে ইতোমধ্যে তোমরা সেগুলো সম্পর্কে আশা করি একটা ক্লিয়ার কনসেপ্ট তোমাদের হয়ে গেছে। তো এখন আমরা আরেকটু অ্যাডভান্সের দিকে এগোবো আর কি, যেন তোমাদের আরো অনেক কিছু নতুন নতুন তোমরা শিখতে পারো এপিডেমিওলজির তোমাদের যে সিলেবাসে আছে সেগুলোর ক্ষেত্রে। তো ক্লাস কন্ডাক্ট করার আগে বা ক্লাসের মূল পাঠ্যসূচিতে যাওয়ার আগে ফর্মালিটি হিসেবে আমার পরিচয়টি তোমাদের দিয়ে নিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো চলো দেখে নিই যে আজকে ক্লাসে আমরা কি পড়তে যাচ্ছি। তো আজকে ক্লাসে আমরা মেজার্স অফ অ্যাসোসিয়েশন নিয়ে মূলত পড়ব। তো মেজার্স অফ অ্যাসোসিয়েশন নিয়ে পড়তে গিয়ে সেটার অংশ হিসেবে আমরা পড়ব রিলেটিভ রিস্ক, ডেসক্রিপশন অফ রিলেটিভ রিস্ক, কনফিডেন্স ইন্টারভাল অফ রিলেটিভ রিস্ক। অর্থাৎ মেজার্স অফ অ্যাসোসিয়েশনে আন্ডারে যা যা আছে তার মধ্যে একটি হচ্ছে রিলেটিভ রিস্ক, এবং এই রিলেটিভ রিস্ক সম্পর্কে মূলত আজকে আমরা পড়ব। রিলেটিভ রিস্ক সেটা কিরকম বা কি সেটা ডিসক্রিপশন করবো। তারপরে রিলেটিভ রিস্কের জন্য যে আমাদের কনফিডেন্স ইন্টারভালটা কেমন হবে সেটা আমরা দেখবো। রিলেটিভ রিস্ক তোমাদের ইতিমধ্যে কিন্তু আমি আগের ক্লাসে যখন স্টাডি গুলা পড়িয়েছিলাম তখন ওই স্টাডি গুলা পড়ানোর সময় বা স্টাডি গুলা পড়ানোর সময় তোমাদের যে মেজারমেন্ট গুলা যে ছিল, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুল যেগুলা ব্যবহার করে আমরা ওই স্ট্যাটিস্টিক্যাল স্টাডি গুলা কন্ডাক্ট করেছিলাম, সেই টুলগুলোর মধ্যে একটা টুল ছিল রিলেটিভ রিস্ক। ঠিক আছে, আর সেই রিলেটিভ রিস্ক কিন্তু ওখানেই আমরা মেইন যে বেসিক জিনিসটা যে রিলেটিভ রিস্ক কি বা এটা কিসের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে বা এটার সূত্রটা কি, এগুলা কিন্তু হালকা কিছুটা আমরা সেখানে দেখে এসেছিলাম। তো এখন আমরা যেহেতু মেজার্স অফ অ্যাসোসিয়েশন পড়বো, মেজার্স অফ অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে একই জিনিস, এটা এমন না যে রিলেটিভ রিস্ক জিনিসটা এখানে এসে চেঞ্জ হয়ে যাবে, একই জিনিস। তো মেজার্স অফ অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে গুছিয়ে আমরা একটু অর্গানাইজড ওয়েতে একটু পড়ার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমেই আসছি মেজার্স অফ অ্যাসোসিয়েশনে। মেজার্স অফ অ্যাসোসিয়েশন মূলত আমার ডিজিজ আর এক্সপোজারের যে অ্যাসোসিয়েশন বা যে সম্পর্ক সেটাই নির্দেশ করছে। ঠিক আছে, তো এই যে ডিজিজ আর এক্সপোজারের মধ্যে যে সম্পর্কটা সেইগুলা মেজার করার জন্য আমাদের কতগুলো টুল আছে, স্ট্যাটিস্টিক্যাল টুল আছে। এই টুলগুলোর মধ্যে রয়েছে রিলেটিভ রিস্ক, অডস রেশিও, রিলেটিভ হ্যাজার্ড, এক্সেস রিস্ক এবং অ্যাট্রিবিউটেবল রিস্ক। ঠিক আছে, তো মূলত আমাদের দেখা যায় যে এই ডিজিজ এক্সপোজার অ্যাসোসিয়েশন দেখানোর জন্য এই যে স্ট্যাটিস্টিক্যালি 5টা টুল আছে, এই 5টা টুলের মধ্যে মূলত আমরা রিলেটিভ রিস্ক এবং অডস রেশিও এই দুইটা জিনিসই আমরা বহুলভাবে ব্যবহার করে থাকি, এবং মূলত আমরা এই দুইটা জিনিসই বেশি করে পড়ব এবং জোর দিয়ে পড়ব। ঠিক আছে, আর বাকিগুলো জাস্ট তোমাদের জানার জন্য যে হ্যাঁ এগুলো ডিজিজ এক্সপোজার অ্যাসোসিয়েশন মেজার করার জন্য ব্যবহার করা যেতে পারে, জানার জন্য বাকিগুলো তোমরা জেনে রাখবা। ঠিক আছে, তো চলো চলে যাচ্ছি রিলেটিভ রিস্কে। আচ্ছা, তোমাদের যখন স্টাডি করেছিলাম তখনই কিন্তু তোমরা অলরেডি জেনে এসছো যে রিলেটিভ রিস্ক মূলত ক্রস সেকশনাল স্টাডি আর কোহর্ট স্টাডির জন্য অ্যাপ্লিকেবল। সেক্ষেত্রে কেস কন্ট্রোলের জন্য কিন্তু আমরা রিলেটিভ রিস্কটা সেভাবে ইউজ করি না। তো মূলত রিলেটিভ রিস্কটা আমরা ক্রস সেকশনাল স্টাডি আর কোহর্ট স্টাডির ক্ষেত্রে ক্যালকুলেশন করার ক্ষেত্রে, এই দুইটা স্টাডিতে যে ক্যালকুলেশন গুলো আছে সেগুলো করার জন্য স্ট্যাটিস্টিক্যাল টুল হিসেবে ব্যবহার করে থাকি এই রিলেটিভ রিস্ক।
ঠিক আছে। এখন রিলেটিভ রিস্ক হচ্ছে মেজারমেন্ট করার জন্য হচ্ছে আমরা যেভাবে প্রসিড করে থাকি বা যা যা ব্যবহার করে থাকি, এখন আমরা সেটা হচ্ছে দেখি। চলো দেখি যে প্রথমেই হচ্ছে আমরা রিলেটিভ রিস্ক মেজার করার জন্য আমরা দুটো জিনিস আগে ধরে নিই, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ই। যেখানে ডি তোমার ডিনোট করবে হচ্ছে আউটকাম, অর্থাৎ ডিজিজকে ডিনোট করবে। ঠিক আছে, ডিজিজ তোমরা ইজিলি ধরে নিতে পারো যে ডিজিজের ডি। ঠিক আছে, তো ডি দিয়ে হচ্ছে আমরা ডিজিজ বা আউটকামকে নির্দেশ করছি। আর হচ্ছে ই দিয়ে আমরা মূলত হচ্ছে এক্সপোজ কিনা সেটা হচ্ছে ডিনোট করছি, এক্সপোজিং ক্যাটাগরিটা ডিনোট করছি। সেই ক্যাটাগরির মধ্যে দুই রকম হতে পারে, একটা হচ্ছে এক্সপোজড ক্যাটাগরি আর একটা হচ্ছে নন এক্সপোজ ক্যাটাগরি। অর্থাৎ হচ্ছে এক্সপোজও হতে পারে, হচ্ছে এক্সপোজারও হতে পারে, নন এক্সপোজারও হতে পারে। ঠিক আছে, তো এক্সপোজ গ্রুপটাকে আমরা ই দিয়ে ডিনোট করি সাধারণভাবে, এবং নন এক্সপোজারকে আমরা ই বার দিয়ে ডিনোট করি। মোদ্দা কথা হচ্ছে যে রিলেটিভ রিস্কে আমরা দুইটা টার্ম ব্যবহার করছি, একটা হচ্ছে দুইটা হচ্ছে ডিনোটেশন ইউজ করছি, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ই। ডিতেও কিন্তু আমরা চাইলে দুইটা ডাইমেনশন এভাবে করতে পারি, একটা হচ্ছে ডিজিজ আর একটা হচ্ছে নন ডিজিজ, অর্থাৎ ডি আর ডি বার। আর হচ্ছে ই যেটা হচ্ছে এক্সপোজ কিনা সেটা ডিনোট করছে, সেটারও হচ্ছে দুইটা ডাইমেনশন, একটা হচ্ছে এক্সপোজ আর একটা হচ্ছে নন এক্সপোজ, অর্থাৎ ই আর একটা হচ্ছে ই বার। ঠিক আছে, তো রিলেটিভ রিস্ক হচ্ছে এই বাইনারি রিস্ক ফ্যাক্টর। বাইনারি বলতে এর জন্যই আমরা বাইনারি শব্দটা ব্যবহার করেছি, যে বাইনারি রিস্ক ফ্যাক্টর মানে হচ্ছে একটা হচ্ছে এক্সপোজ কিনা আর একটা হচ্ছে নন এক্সপোজ কিনা, যেহেতু দুইটা এর জন্য হচ্ছে বাইনারি শব্দটা আমরা ব্যবহার করেছি। তো হচ্ছে আউটকামটা অর্থাৎ ডিজিজটা তোমার হচ্ছে এক্সপোজিং ফ্যাক্টরের ক্ষেত্রে বা এক্সপোজারের সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড কিনা এটা মেজার করার জন্য আমরা যেই সূত্রটা ব্যবহার করে থাকি বা হচ্ছে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আর আর ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ডি গিভেন ই আর ডিভাইডেড বাই হচ্ছে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার। অর্থাৎ এখানে হচ্ছে দুইটা প্রবাবিলিটির রেশিও, হ্যাঁ, বা হচ্ছে দুইটার প্রবাবিলিটি। সেক্ষেত্রে উপরে যে প্রবাবিলিটি, উপরে যে কন্ডিশনাল প্রবাবিলিটি অর্থাৎ প্রবাবিলিটি অফ ডি গিভেন ই, এটা ডিনোট করছে এক্সপোজার যারা আছে, ঠিক আছে, তাদের ডিজিজ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই। আর যারা নন এক্সপোজার আছে তাদের ডিজিজ হওয়ার প্রবাবিলিটি ডিনোট করছে হচ্ছে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার। দেখো বলেই কিন্তু দেওয়া আছে যে গিভেন ই বার, অর্থাৎ হচ্ছে নন এক্সপোজারদের, নন এক্সপোজার দেওয়া আছে যে এরা নন এক্সপোজার, কিন্তু এদের ডিজিজ হবে কিনা তার প্রবাবিলিটি। ঠিক আছে, আবার হচ্ছে ডিজিজ গিভেন ডি গিভেন ই তার প্রবাবিলিটি, অর্থাৎ গিভেন ই মানে এক্সপোজার, কিন্তু তাদের ডিজিজ, এই এক্সপোজারদের ডিজিজ হবে কিনা তার প্রবাবিলিটি। ঠিক আছে, প্রবাবিলিটি তাহলে হচ্ছে রিলেটিভ রিস্ক হচ্ছে আমরা ডিনোট করছি প্রবাবিলিটি অফ ডি গিভেন ই ডিভাইড বাই প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার। তোমরা হয়তো বলতে পারো যে ম্যাডাম তাহলে রিলেটিভ রিস্কের আমরা হচ্ছে আগে যে সূত্র পড়েছি বা আগে যে ফর্মটা পড়েছি সেটা কি তাহলে বাদ? না, কখনোই বাদ নয়। ওটা হচ্ছে জাস্ট তোমার, আমি দেখিয়েছিলাম যে একটা টেবিল থেকে, একটা 2x2 টেবিলে জাস্ট যে এলিমেন্ট গুলো আছে সেটা থেকে সরাসরি বেসিক ওয়েতে রিলেটিভ রিস্ক বের করা। আর হচ্ছে তোমার হচ্ছে হয়তো কিছু অঙ্ক করা লাগবে, যে যেখানে হচ্ছে তোমার হচ্ছে প্রবাবিলিটি অফ ডি গিভেন হচ্ছে প্রবাবিলিটি ব্যবহার করতে হবে, প্রবাবিলিটি দেওয়া থাকবে, এরকম সিচুয়েশনে হচ্ছে প্রবাবিলিটি বেসড যে রিলেটিভ রিস্কের সূত্রটা এটা তোমরা ব্যবহার করবে। ঠিক আছে, তো আসো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি যে 2x2 টেবিল যেটা হচ্ছে আমরা পূর্বে ইউজ করেছিলাম, সেই সেম টেবিল ব্যবহার করে আমরা হচ্ছে কিভাবে রিলেটিভ রিস্কে যে বর্তমান যে সূত্রটা আমরা দেখলাম এটা ব্যবহার করব। আসো দেখো এখানে 2x2 টেবিলে হচ্ছে আমরা দুই ভাবেই দেখিয়েছি। একটা 2x টেবিলে হচ্ছে প্রথমে উপরের দিকে এক্সপোজার নন এক্সপোজার দিয়েছি এবং পাশে ডিজিজ নন ডিজিজ দিয়েছি। আবার দ্বিতীয় টেবিলে দেখো জাস্ট একটু চেঞ্জ করে, এখন যদি উপরে এক্সপোজার নন এক্সপোজার না দিয়ে উপরে ডিজিজ নন ডিজিজ দেই এবং বাম পাশে হচ্ছে এক্সপোজার নন এক্সপোজার দেই, তাহলে জিনিসটা কেমন দাঁড়ায় সেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। তো দেখো এখানে যে উপরে যদি আমি এক্সপোজার নন এক্সপোজার এবং ডিজিজ নন ডিজিজ দিই এবং ভিতরে দেখো এই যে এ বি সি ডি এই এলিমেন্ট গুলা দিই, তাহলে দেখো এখানে হচ্ছে টোটাল গুলা আছে। এই যে এ, ঠিক আছে, এ হচ্ছে ডিনোট করছে যে সেসব লোকের সংখ্যা যারা একই সাথে এক্সপোজড এবং ডিজিজ। আবার দেখো এই যে বি, এই সংখ্যাটা ডিনোট করছে তাদের সংখ্যা যারা একই সাথে
হচ্ছে নন এক্সপোজড এবং ডিজিজড। সি ডিনোট করছে তাদের সংখ্যা যারা এক্সপোজড এবং নন ডিজিজড। ডি ডিনোট করছে তাদের সংখ্যা যারা নন এক্সপোজ ছিল এবং ডিজিজও হয়নি তাদের সংখ্যা। ঠিক আছে, তো আশা করি এবিসিডিটা তোমরা বুঝে গেছো। এবার দেখো আমরা হচ্ছে টোটালটা নিব। তো টোটাল নিলে আমার কি আসছে, এ প্লাস বি আর হচ্ছে সি প্লাস ডি। আর যদি এভাবে আমরা যোগ করি তাহলে আমার আসছে এ প্লাস সি বি প্লাস ডি। এখন এইভাবে এই সেটেলমেন্টে যদি আমরা রিলেটিভ রিস্ক বের করি তাহলে দেখো রিলেটিভ রিস্কের যে সূত্র অর্থাৎ প্রবাবিলিটি অফ ডি গিভেন ই ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার, সেখানে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই কি হবে, সেটা হবে হচ্ছে তোমার এ, দেখো ডি গিভেন ই, ই দেওয়া আছে, এখন ডি ইজ এর প্রবাবিলিটি বের করব। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার হবে দেখো এ ডিভাইডেড বাই এ প্লাস সি, আর হচ্ছে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার এটা হবে হচ্ছে তোমার বি ডিভাইডেড বাই বি প্লাস ডি। সেম ওয়েতে দেখো এই সেটেলমেন্টে যদি আমরা যাই তাহলে রিলেটিভ রিস্কের সূত্রটা কি যাচ্ছে যে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই প্রবাবিলিটি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার, তাহলে কি এ ডিভাইডেড বাই হচ্ছে দেখো এ ডিভাইডেড বাই এ প্লাস বি, ঠিক আছে, আর হচ্ছে সি ডিভাইডেড বাই সি প্লাস ডি। দুঃখিত। তো এই হচ্ছে তোমাদের এটার হচ্ছে নমুনা। তো এখন চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখো ডেসক্রিপশন অফ আরআর। এখন আমরা একটু ডেসক্রাইব করব আরআর এর কিছু বিষয়। যেমন তোমরা কিন্তু হচ্ছে আগে পড়েছিলে যে রিলেটিভ রিস্কের মান 0 থেকে কম হলে কি হয়, 1 হলে কি হয়, 1 এর থেকে বেশি হলে কি হয়, কম হলে কি হয়, এগুলো পড়েছিলে। তো এখন আমরা এটা আরেকটু ইলাবোরেটলি পড়বো। দেখো since RR is a ratio of two probabilities, hence value of RR must be non-negative. এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু যে রিলেটিভ রিস্কের মান সব সময় তোমার পজিটিভ হতে হবে। ঠিক আছে, রিলেটিভ রিস্কের মান কখনোই নেগেটিভ হতে পারবে না। যেহেতু এটা আমার দুইটা প্রবাবিলিটি রেশিও, তাহলে এর জন্য তোমাদেরকে অনেক সময় হয়তো ভাইবাতে বা যে কোনো জায়গায় প্রশ্ন করেই বসতে পারে যে রিলেটিভ রিস্কের মান কি কখনো পজিটিভ হতে পারে, তখন তোমরা উত্তর দিবে যে না, রিলেটিভ রিস্কের মান কখনোই পজিটিভ নেগেটিভ হতে পারে না, এটা নন নেগেটিভ। কারণ এটা কারণটা কি, কারণ হচ্ছে যে এটা দুইটা প্রবাবিলিটির রেশিও, আর প্রবাবিলিটির মান যেহেতু ঋণাত্মক হতে পারে না, তাই যেহেতু দুইটা প্রবাবিলিটির রেশিও তাই রিলেটিভ রিস্কের মানও ঋণাত্মক হতে পারছে না। তো দেখো 2 নম্বরে আমি কি দিয়েছি, 2 নম্বরে এখানে আমি 3টা ফ্যাক্টর এনেছি। একটা হচ্ছে রিলেটিভ রিস্কের মান 1 হলে কি, গ্রেটার দেন 1 হলে কি, লেস দেন 1 হলে কি। আচ্ছা, রিলেটিভ রিস্কের মান যখন ইকুয়াল টু 1, এটা বোঝাবে যে ডিজিজ এবং এক্সপোজার এই দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ যে এক্সপোজারের কারণে হচ্ছে এক্সপোজিং ফ্যাক্টর থাকার কারণে যে ডিজিজ হবে, অর্থাৎ ডিজিজটা যে এক্সপোজিং ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে বিষয়টা তা নয়, বা হচ্ছে বা ডিপেন্ড করছে না সেটাও তা নয়। ঠিক আছে, যে অর্থাৎ ডিজিজ আর এক্সপোজার হচ্ছে ডিজিজ হওয়াটা এক্সপোজিং ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে না, অর্থাৎ ডিজিজ আর এক্সপোজার এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সেক্ষেত্রে নো অ্যাসোসিয়েশন বিটুইন দেম, তাদের মধ্যে ডিজিজ হওয়া আর এক্সপোজিং ফ্যাক্টর এদের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন বা সম্পর্ক নেই। ঠিক আছে, তারপরে দেখো আরআর এর মান যখন গ্রেটার দেন 1 হবে সেটাকে আমরা ইমপ্লাই করতে পারবো আরআর এর মান তখনই 1 হবে যখন আমরা ওই যে পড়েছিলাম যে যে প্রবাবিলিটি আরআর হচ্ছে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার। সেক্ষেত্রে ওই অংশটাতে দেখা যাবে যে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই এই মানটা, এটার জন্য যে মানটা আমরা পাবো ক্যালকুলেট করে, সেটার মানটা সবসময় প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বারের থেকে বড় হবে। আমি হচ্ছে একটু পূর্বের স্লাইডে যাচ্ছি। এই যে দেখো আরআর এর সূত্রে কি ছিল, এই যে ডি গিভেন ই ডিভাইড বাই ডি গিভেন ই বার। এই যে উপরের যে মানটা, এই মানটা যদি বড় হয় আর এই যে নিচের এই মানটা যদি ছোট হয়, তাহলে হচ্ছে আমরা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আরআর গ্রেটার দেন 1, অর্থাৎ আরআর গ্রেটার দেন 1 হলে তখন উপরের মানটা নিচের মানের থেকে বড় হবে। এবং এটা ডিনোট করবে যে রিস্ক অর প্রবাবিলিটি অফ আউটকাম ডি ইজ গ্রেটার ফর এক্সপোজার গ্রুপ কম্পেয়ার টু দ্য নন এক্সপোজার গ্রুপ। অর্থাৎ
যে এক্সপোজিং ফ্যাক্টর থাকার কারণে যাদের হচ্ছে এক্সপোজিং ফ্যাক্টর থাকার কারণ যাদের আছে তাদের ডিজিজ হওয়ার রিস্ক বা প্রবাবিলিটিটা, হ্যাঁ, সেই গ্রুপের থেকে বেশি যে গ্রুপে তোমার এক্সপোজিং ফ্যাক্টর হচ্ছে নাই বা নন এক্সপোজার। ঠিক আছে, এখানে আমার দুইটা গ্রুপ, একটা হচ্ছে কি যে যাদের এক্সপোজিং ফ্যাক্টর আছে, আর একটা হচ্ছে যাদের এক্সপোজিং ফ্যাক্টর নাই। তো দেখা যাবে যাদের এক্সপোজিং ফ্যাক্টর আছে তাদের ডিজিজ হওয়ার রিস্ক বা প্রবাবিলিটিটা বেশি কাদের থেকে, যাদের এক্সপোজিং ফ্যাক্টরটা নাই তাদের থেকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আর আর গ্রেটার দেন 1 গেল। এখন আমি চলে যাচ্ছি আর আর লেস দেন 1। আর আর লেস দেন এর ক্ষেত্রে কি হবে, রিলেটিভ রিস্কের যে সূত্রটা আমার আছে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার, সেক্ষেত্রে উপরের মানটা, ডিভাইডেশনের যে উপরের মানটা সেই মানটা সাধারণত ছোট, আর হচ্ছে নিচের মানটা সাধারণত হচ্ছে বড় হবে। আর এক্ষেত্রে আমরা যে দুইটা গ্রুপ আছে, যে যাদের মধ্যে হচ্ছে এক্সপোজিং ফ্যাক্টর আছে আর যাদের মধ্যে এক্সপোজিং ফ্যাক্টর নাই, এই দুইটা গ্রুপের মধ্যে হচ্ছে যাদের এক্সপোজিং ফ্যাক্টর আছে তাদের ডিজিজ হওয়ার রিস্ক বা প্রবাবিলিটি কম হবে সেই গ্রুপের থেকে যাদের হচ্ছে তোমার হচ্ছে কি এক্সপোজিং ফ্যাক্টর নাই তাদের থেকে। ঠিক আছে, তো হচ্ছে দেখো এই যে এক্ষেত্রে এই কথাটা আমি ইলাবোরেটলি এখানে লেখা না হয়ে জাস্ট বলা হয়েছে যে ইমপ্লাইজ দ্য রিভার্স, অর্থাৎ আগে যে কথাটা আমরা বলেছি তার জাস্ট উল্টোটা। ঠিক আছে, তো এখন রিলেটিভ রিস্কে আরেকটা স্পেশাল পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে রিলেটিভ রিস্ক প্রোভাইডস রিস্ক অফ ডিজিজ ফর এন এক্সপোজড ইন্ডিভিজুয়াল বাই মাল্টিপ্লাইং বেসলাইন রিস্ক উইথ রিলেটিভ রিস্ক। আচ্ছা, আমরা যদি রিলেটিভ রিস্ককে হচ্ছে বেসলাইন রিস্কের সাথে গুণ করি তাহলে আমরা হচ্ছে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই পেতে পারি, অর্থাৎ হচ্ছে এক্সপোজিং ফ্যাক্টর উপস্থিত আছে তাদের ডিজিজ হওয়ার প্রবাবিলিটিটা বের করতে পারি। সেক্ষেত্রে বেসলাইন হচ্ছে অর্থাৎ হচ্ছে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার। ঠিক আছে, তো প্রবাবিলিটি অফ ডি গিভেন ই ইকুয়াল টু হচ্ছে রিলেটিভ রিস্ক ইনটু বেসলাইন রিস্ক, অর্থাৎ প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বারের সাথে হচ্ছে রিলেটিভ রিস্ক গুণ। ঠিক আছে, তো এটাও আমরা জানলাম। তো আমরা আরেকটা তাহলে হচ্ছে ফর্ম হচ্ছে বা ইনফরমেশন জেনে গেলাম। এরপরে দেখো এখানে কিছু আরো দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ অফ আর আর ইজ ইটস ইমপ্লিসিট আপার বাউন্ড, অর্থাৎ রিলেটিভ রিস্ক লেস অর ইকুয়াল 1 ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার, এটা সবসময়ই হবে। আর যেহেতু এটা হবে যেহেতু তোমার প্রবাবিলিটি অফ ডি গিভেন ই হচ্ছে 1 এর থেকে বড় হতে পারে না এবং এটা লোয়ার লিমিট দ্বারা রেস্ট্রিক্টেড, অর্থাৎ রিলেটিভ রিস্ক যেহেতু হচ্ছে সবসময় গ্রেটার অর ইকুয়াল 0 অর্থাৎ পজিটিভ, সো হচ্ছে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই 1 এর থেকে বড় হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে 5 নম্বর পয়েন্টে লাস্ট পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে রিলেটিভ রিস্ক ইজ নট এ সিমেট্রিক মেজার, অর্থাৎ রিলেটিভ রিস্ক কখনোই সিমেট্রিক মেজার হবে না, অর্থাৎ প্রবাবিলিটি অফ ডি গিভেন ই ডিভাইড বাই প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার কখনোই আমরা যদি জাস্ট উল্টোটা কল্পনা করি যে যে এখানে হচ্ছে আমরা কিন্তু প্রবাবিলিটি ডিভাইড করেছে, এক্সপোজার গ্রুপ দেওয়া আছে ডিজিজ হওয়ার প্রবাবিলিটি, আর নন এক্সপোজার গ্রুপ দেওয়া আছে হচ্ছে ডিজিজ হওয়ার প্রবাবিলিটি। এই রেশিওটা কখনোই যে ডিজিজ গ্রুপ দেওয়া আছে তাদের এক্সপোজ ছিল কিনা সেটার প্রবাবিলিটি এবং ডিজিজ হয়নি তারা এক্সপোজ ছিল কিনা তাদের প্রবাবিলিটি, যে রেশিওটা আমরা পাবো এটা কিন্তু কখনোই হচ্ছে সমান হবে না, অর্থাৎ সিমেট্রিক হবে না। মানে হচ্ছে আমরা যদি উল্টে দেই জিনিসটা যে এক্সপোজার গিভেন ডিজিজ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে নন এক্সপোজার গিভেন ডিজিজ হওয়ার প্রবাবিলিটি, এটাকে যে এক্সপোজার গ্রুপ দেওয়া আছে ডিজিজ হওয়ার প্রবাবিলিটি এই জিনিসটাকে জাস্ট উল্টে দিই, অর্থাৎ ডিজিজ দেওয়া আছে কিন্তু এক্সপোজার গ্রুপের এক্সপোজার ছিল কিনা তার প্রবাবিলিটি, বা নন ডিজিজ দেওয়া আছে এক্সপোজার আর প্রবাবিলিটি জাস্ট ইনভার্স করে দিই, মানে হচ্ছে জাস্ট উল্টে দিই, সেক্ষেত্রে হচ্ছে তোমাদের এই দুইটা রেশিও সেক্ষেত্রে সমান হবে না, কারণ এটা সিমেট্রিক মেজার না। যদি সিমেট্রিক হতো তাহলে দুটো সমান হয়ে যেত। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখব, একটা ম্যাথমেটিক্স দেখব যে এখানে কিভাবে বিষয়টা আসছে। দেখো এখানে আমার দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে মাদার্স ম্যারিটাল স্ট্যাটাস আর একটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি। ঠিক আছে,
মাদার্স ম্যারিটাল স্ট্যাটাসকে আমি দুইটা ডাইমেনশনে ভাগ করেছি, একটা হচ্ছে আনম্যারিড আর একটা হচ্ছে ম্যারিড। আর ইনফ্যান্ট মর্টালিটি এটারও হচ্ছে আমরা মোটামুটি দুইটা ক্যাটাগরি পেয়েছি, একটা হচ্ছে ডেথ আর একটা হচ্ছে লিভড অ্যাট 1 ইয়ার। ঠিক আছে, তো দেখো এখানে আনম্যারিড মায়েদের গ্রুপের ইনফ্যান্ট মর্টালিটি ডেথের সংখ্যা আমার দেওয়া আছে 16,712। আবার ম্যারিড মাদারদের ইনফ্যান্ট মর্টালিটি ডেথের সংখ্যা দেওয়া আছে 18,784। আবার দেখো এখানে দেওয়া আছে আনম্যারিড মা যারা তাদের জন্য ইনফ্যান্ট মর্টালিটি যারা হচ্ছে লিভড অ্যাট 1 ইয়ার, এখানে কিন্তু হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি মানে মায়েদের বাচ্চা বোঝাচ্ছে, ঠিক আছে, মায়েদের যে ইনফ্যান্ট বাচ্চা সেটা, সেইগুলো তাদের সেই ইনফ্যান্ট বাচ্চাদের লিভড অ্যাট 1 ইয়ার 1 বছর বয়সে পর্যন্ত বাঁচবে সেটার সংখ্যা দেওয়া আছে 11,97,192। আর সেম ওয়েতে ম্যারিড মায়েদের ইনফ্যান্ট বাচ্চারা 1 বছর পর্যন্ত লিভ করবে তার সংখ্যা দেওয়া হচ্ছে 28,78,421। ঠিক আছে, তো এই ইনফরমেশন আমার দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আমরা এখন কাজ করব। তো হচ্ছে দেখো তাহলে আমরা প্রথমে টোটালটা করে ফেলি, এটা যোগ করে এই টোটালটা পেলাম, তারপরে এটা যোগ করে এই টোটালটা, তারপরে এটা উপরে নিচে গুণ করে এটা পেলাম, এটা গুণ করে না যোগ করে এটা যোগ করে হচ্ছে আমরা এটা পেলাম। তো হচ্ছে কমপ্লিটটা ফার্স্টে আমরা হচ্ছে টেবিলটা ফার্স্টে আমরা হচ্ছে কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে রিলেটিভ রিস্ক ফর ইনফ্যান্ট মর্টালিটি associated with a mother being unmarried or married at the time of birth is, দেখো রিলেটিভ রিস্কের মানটা এখানে আমরা পেয়েছি, অর্থাৎ এখানে আমরা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি বের করব যেটা কিনা হচ্ছে মায়েদের আনম্যারিড এবং ম্যারিড হওয়ার সাথে হচ্ছে রিলেটেড, সেটা হচ্ছে আমরা যদি বের করতে চাই তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা ওই যে সূত্র পড়েছি যে a ডিভাইডেড বাই হচ্ছে যদি এটা a হয়, এটা b হয়, এটা c হয়, এটা d হয়, তাহলে আমার কি আসবে a ডিভাইডেড বাই a প্লাস c। আর তাকেও আমরা ডিভাইড করব কি দিয়ে, হচ্ছে যে b ডিভাইডেড বাই হচ্ছে b প্লাস d, অর্থাৎ 16,712 ডিভাইডেড বাই এটা, অর্থাৎ 12,13,854, আর হচ্ছে 18,784 কে ভাগ করবো 28,97,205 দিয়ে, এবং এই দুইটা ভাগকে আবার হচ্ছে ভাগ করব, এই যে দেখো এখানে আমরা ভাগটা করেছি, যার মান আমার এসেছে 2.12। ঠিক আছে, এটা কি ইমপ্লাই করছে, এই যে 2.12 মানটা, এটা ইমপ্লাই করছে যে রিস্ক অফ ডেথ ফর অ্যান ইনফ্যান্ট উইথ অ্যান আনম্যারিড মাদার ইজ লিটল মোর দেন ডাবল রিস্ক when the mother is married। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে যেসব মায়েরা হচ্ছে আনম্যারিড মায়েদের যে ইনফ্যান্ট বাচ্চা আছে এমন আনম্যারিড মায়েদের হচ্ছে রিস্ক অফ ডেথ কম হবে ম্যারিড মায়েদের হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি থেকে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে এই যে কম হবে সেটা হচ্ছে সরি আমি একটু হচ্ছে লাইনটা আরেকবার একটু তোমাদেরকে হচ্ছে ইলাবোরেট করছি। আসলে লাইনটা যেহেতু হচ্ছে আমি এক লাইনে লেখার চেষ্টা করেছি, তো লাইনটা একটু হচ্ছে গড়বড় হয়ে যাচ্ছে। দেখো, রিস্ক অফ ডেথ ফর এন ইনফ্যান্ট উইথ অ্যান আনম্যারিড মাদার, একজন আনম্যারিড মা যার হচ্ছে একজন আনম্যারিড মায়ের যে ইনফ্যান্ট বাচ্চা আছে, ঠিক আছে, সেই বাচ্চার মারা যাওয়ার রিস্ক ইজ লিটল মোর দেন ডাবল রিস্ক। হ্যাঁ, এটা হচ্ছে লিটল মোর বেশি হবে দেন ডাবল রিস্কের চেয়ে যখন এই ইনফ্যান্ট বাচ্চাটা হচ্ছে একজন ম্যারিড মায়ের হবে। একজন ম্যারিড মায়ের ইনফ্যান্ট বাচ্চার থেকে একজন হচ্ছে আনম্যারিড মায়ের ইনফ্যান্ট বাচ্চার রিস্ক অফ ডেথ
হচ্ছে লিটল মোর দেন ডাবল, মানে হচ্ছে ডাবলের থেকেও হচ্ছে লিটল মোর, যেহেতু 2.2, ঠিক আছে, লিটল মোর বেশি, ঠিক আছে, লিটল মোর ডাবল রিস্ক, ঠিক আছে। তো এই গেল হচ্ছে দুঃখিত, এই গেল হচ্ছে তোমার হচ্ছে রিলেটিভ রিস্কের যে হচ্ছে আমরা হচ্ছে 2.2 বের করেছি, এটার হচ্ছে ইলাবোরেশন বা হচ্ছে ব্যাখ্যা, ঠিক আছে। তো তোমরা এরকম করে অঙ্ক করে যে কোনো হচ্ছে অঙ্কের জন্য হচ্ছে মান দেখিয়ে সেখান থেকে এভাবে হচ্ছে ইন্টারপ্রিটেশনটা তোমরা করতে পারবে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি, দেখো কনফিডেন্স ইন্টারভাল অফ রিলেটিভ রিস্ক। রিলেটিভ রিস্কের জন্য হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল এখন আমরা দেখব। তো অনেক সময় তোমাদের হচ্ছে হয়তো অঙ্কেই বলো বা হচ্ছে প্রশ্নের উত্তরেই বলো, অনেক সময় তোমাদেরকে রিলেটিভ রিস্কের জন্য কনফিডেন্স ইন্টারভালটা হচ্ছে লিখতে বলা হয়, অথবা অঙ্ক আসে যে একটা তথ্য সারি এরকম দিয়ে দেওয়া হয়, যে একটা বক্স এরকম দেওয়া থাকে, বক্সে মান দেওয়া থাকে, তো বলা হয়ে থাকে যে প্রদত্ত তথ্য সারির জন্য প্লিজ ফাইন্ড, বলা হয়ে থাকে যে find the relative risk for the given information and also find the confidence interval for RR, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে কনফিডেন্স ইন্টারভালটা হচ্ছে এখান থেকে মেজার করা দেখে নাও। দেখো এখানে রিলেটিভ রিস্কে আমরা হচ্ছে ডিফাইন করছি প্রবাবিলিটি অফ ডি গিভেন ই ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার। আর হচ্ছে সেক্ষেত্রে আমরা যদি এটা ছক করে নিই, দেখো এখানে আমরা ছকটা করেছি যে ডি ডি বার ই এক্সপোজার নন এক্সপোজার এ বি সি ডি, যেখানে টোটাল করলে হবে এ প্লাস বি সি প্লাস ডি, আবার এভাবে টোটাল করলে এ প্লাস সি বি প্লাস ডি, এবং এক্ষেত্রে টোটাল সংখ্যা হচ্ছে আমার এন। এই এন হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অথবা তুমি এই এন হচ্ছে এন সমান সমান হচ্ছে এই যে দেখো এই দুইটার যোগফল, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আবার যদি আমরা এই দিক দিয়ে দেখি তাও কিন্তু একই হবে, দেখো এ প্লাস সি প্লাস বি প্লাস ডি, যেটা এটা যে কথা আর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কিন্তু একই কথা, অর্থাৎ এখানে আমার এন এর মান হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, ঠিক আছে। তো দেখো এখানে রিলেটিভ রিস্ক প্রথমেই হচ্ছে ডি গিভেন ই, তাহলে আমার আসছে কি যে এ ডিভাইডেড বাই এ প্লাস বি, আর হচ্ছে প্রবাবিলিটি অফ ডি গিভেন এবার সেটা আমার কি আসছে সি ডিভাইডেড বাই হচ্ছে সি প্লাস ডি। তো এখন আমরা কি করব, জাস্ট হচ্ছে একটু উল্টে দিব, উল্টে যদি দেই তাহলে আমার আসছে উল্টে দিয়ে গুণ টুন করে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে এ ইন্টু সি প্লাস ডি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু সি। দুঃখিত। তো হচ্ছে এখন যদি আমরা হচ্ছে জানতে চাই যে রিলেটিভ রিস্কের যে শেপ ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, হ্যাঁ, তো হচ্ছে এর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এটা যে ডিস্ট্রিবিউশনটা আছে রিলেটিভ রিস্কে, এটার শেপ ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারছি যে সেক্ষেত্রে আমাদের জানা দরকার যে রিলেটিভ রিস্কের যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা আছে সেটার নেচার অফ শেপ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে স্কিউড, অর্থাৎ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ রিলেটিভ রিস্ক ইজ স্কিউড, পার্টিকুলারলি যখন হচ্ছে আমার হচ্ছে স্যাম্পল সাইজ এনটা স্মল হবে। আচ্ছা, এখন এক্ষেত্রে আমরা কি করতে পারবো এই স্কিউনেসটা কমানোর জন্য? এই স্কিউনেসটা কমানোর জন্য আমরা হচ্ছে লগ ট্রান্সফরমেশন করব, ঠিক আছে। সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে যদি আমরা লগ ট্রান্সফরমেশনটা করি, সেক্ষেত্রে একদিকে স্কিউনেসটা তো ডিস্ট্রিবিউশনের স্কিউড ফর্মটা তো স্কিউনেস পরিমাণ তো কমবেই, পাশাপাশি সেটা আমার কিছুটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের দিকে হচ্ছে অ্যাপ্রক্সিমেট করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের হচ্ছে ক্রাইটেরিয়া গুলো বা সূত্রগুলো সেক্ষেত্রে আমরা চাইলে মাঝে মধ্যে প্রয়োজনে ব্যবহার করতে পারবো। দেখো এখানে লেখা হয়েছে যে the sampling distribution of RR is skewed particularly when sample size n is small. We can use the log transformation in order to reduce the skewness. It also allows for an improved approximation of the sampling distribution by a normal distribution. ঠিক আছে, তো দেখো এখানে এটাই বোঝাতে চেয়েছি যে আমরা রিলেটিভ রিস্কের যে এস্টিমেটেড ভ্যালু তার যদি আমরা লগ ট্রান্সফরমেশন করি, অর্থাৎ লগারিদম নেই,
তাহলে সেটা নর্মাল ডিস্ট্রিবিউশনে টার্ন করবে, অ্যাপ্রক্সিমেট করবে। সেক্ষেত্রে নর্মাল ডিস্ট্রিবিউশনের এই যে দেখো মিন আর ভ্যারিয়েন্স, আর সেক্ষেত্রে মিন হবে কি এক্সপেকটেশন অফ হচ্ছে লগ অফ আর আর কার্ড, আর ভ্যারিয়েন্স হচ্ছে ভ্যারিয়েন্স অফ লগ অফ আর আর কার্ড। এখানে কার্ড কিন্তু হচ্ছে যেহেতু এস্টিমেটেড তাই আমরা কার্ড ইউজ করেছি, ঠিক আছে। তো এখন আমরা করব কি, যে এই জিনিসটা হচ্ছে দেখবো যে লগ আর আর টা ব্যবহার করে আমরা কিভাবে হচ্ছে কনফিডেন্স ইন্টারভালে যেতে পারছি। তো প্রথমেই হচ্ছে যেহেতু আমরা এখানে হচ্ছে প্রবাবিলিটির বিষয়গুলো নিয়ে এসেছি বা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের কথা বলছি, তো প্রথমেই হচ্ছে আমাদের প্রবাবিলিটি গুলা ডিনোট করে নিতে হবে। সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই যেটা ছিল সেটাকে আমরা P1 দ্বারা ডিনোট করলাম, এবং আমাদের যে আরেকটা প্রবাবিলিটি ছিল প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার, সেটাকে আমরা P2 দ্বারা ডিনোট করলাম। ডিনোট করার পরে এখন আমরা রিলেটিভ রিস্কের যে সূত্রটা আমার আছে, তাহলে রিলেটিভ রিস্কটা সেক্ষেত্রে যেহেতু আমার রিলেটিভ রিস্কের সূত্র আছে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার, তাহলে আমরা এই প্রবাবিলিটি অফ ডি গিভেন ই প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বার এই দুটার পরিবর্তে এই জায়গাটা এটার পরিবর্তে আমরা লিখছি P1, আর এটার পরিবর্তে আমরা P2 লিখতে চাচ্ছি, তো সেটা লিখে ফেললাম। আর যেহেতু আমার এটা এস্টিমেটেড ভ্যালু, তাই আর আর কার্ড সমান হবে P1 কার্ড ডিভাইডেড বাই P2 কার্ড। এখন আমরা সরাসরি মান বসাই দিব। আগে যেমন আমরা লিখেছিলাম প্রবাবিলিটি অফ ডি, এখানে উপরে ছিল প্রবাবিলিটি অফ ডি গিভেন ই, সেটার পরিবর্তে আমরা লিখেছিলাম a ডিভাইডেড বাই a প্লাস বি। এখন আমরা যেহেতু প্রবাবিলিটি অফ ডি গিভেন ই এটার পরিবর্তে আমরা P1 ডিনোট করে ফেলেছি, তাহলে এখানে আমরা P1 এর পরিবর্তিতে আমরা লিখবো a ডিভাইডেড বাই a প্লাস বি। সেম ওয়েতে আমরা P2 এর কাজটা করব, অর্থাৎ প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বারের পরিবর্তে যেহেতু আমরা P2 ব্যবহার করেছি, তাহলে প্রবাবিলিটি অফ ডি গিভেন ই বারের মানটা আমরা P2 এর পরিবর্তে P2 মান একই, তো হচ্ছে সেক্ষেত্রে P2 এর মান আমরা বসাবো C ডিভাইডেড বাই C প্লাস ডি। আচ্ছা, এখন দেখো, এখন যদি আমরা লগ অফ আর আর নিই, আর আর এর যদি লগ নিই, এই যে এই জায়গাটাতে যদি আমরা লগারিদম নিই অর্থাৎ লগ অফ আর আর, তাহলে আমার উপরে লগ অফ P1 কার্ড ডিভাইডেড বাই লগ অফ P2 কার্ড। এখন এটাকে যদি আমরা একটা লাইনে লিখি তাহলে সূচকের সূত্র অনুযায়ী আমরা এটাকে কি লিখতে পারছি, লগ অফ আর আর ইকুয়াল টু লগ অফ P1 কার্ড মাইনাস লগ অফ P2 কার্ড। এটা তোমরা জানো যে দুইটা লগারিদমে ডিভাইডেশন অবস্থায় থাকলে ওটাকে যদি আমরা প্লাস মাইনাস দিয়ে হচ্ছে সরাসরি লিখতে চাই, তাহলে ডিভাইডেশন থাকলে সেখানে মাইনাস হয়। এটা সূচকের সূত্র অনুসারে আমরা ব্যবহার করলাম। তো এটা আমার হয়ে গেল। এখন দেখো আমরা P1 কার্ডের লগ নিব ফার্স্টে, ঠিক আছে। তো P1 কার্ডের যদি আমরা লগ নিই, তাহলে দেখো এখানে আমি আমার ট্রান্সফরমেশনের সুবিধার জন্য আমরা এখানে P1 এক্সট্রা এনেছি, যেহেতু P1 এক্সট্রা এনেছি তাই এটাকে আবার মাইনাস P1 করে দিচ্ছি আমরা। এখন আমরা দেখো তাহলে এই জিনিসটা হচ্ছে আগের লাইনের মতোই থেকে গেল। এখন আমরা এখান থেকে P1 কমন নিব। P1 যদি কমন নিই তাহলে P1 কমন নিলে আমরা কি পাচ্ছি, 1 প্লাস P1 কার্ড মাইনাস P1 ডিভাইডেড বাই P1। আচ্ছা, তাহলে দেখো এখানে দুইটা টার্ম গুণাকারে আছে, তাহলে অবশ্যই সূচকের সূত্র অনুসারে আমরা লগারিদম নিলে এই দুইটা টার্ম আমরা যোগাকারে লিখতে পারবো। তাহলে লগ অফ P1 প্লাস লগ অফ এই অংশটা তো লেখা হয়ে গেল। এখন যদি আমরা হায়ার টার্ম গুলো বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে মানে হচ্ছে লগ অফ 1 প্লাস এক্স, এইটাকে যদি আমরা সূত্রে ভাঙি এবং ভাঙার পরে হায়ার যে টার্ম গুলো আছে সেগুলো যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারবো P1 কার্ড মাইনাস P1 ডিভাইডেড বাই P1, আর লগ P1 তো তোমার আগেই আছে। হ্যাঁ, এখন আমরা চলে যাচ্ছি যে লগ অফ P1 কার্ড, এই যে লগ অফ P1 কার্ড এটার হচ্ছে আমরা ভ্যারিয়েন্স নিব। তো ভ্যারিয়েন্স নিলাম, ভ্যারিয়েন্স অফ লগ অফ P1 কার্ড, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, যেহেতু P1 কনস্ট্যান্ট তাহলে আমরা এটা লিখতে পারবো যে 1 বাই P1 স্কোয়ার ভ্যারিয়েন্স অফ P1 কার্ড, ঠিক আছে। আচ্ছা, কারণ আমরা জানি যে ভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে কনস্ট্যান্ট যেটা থাকে সেটা স্কোয়ার হিসেবে বাইরে চলে আসে, তাহলে 1 বাই P1 স্কোয়ার চলে আসলো, আর হচ্ছে ভ্যারিয়েন্স অফ P1 কার্ড। এখন আমরা এই জায়গাটাতে হচ্ছে মান বসাবো, ঠিক আছে, এই জায়গাটাতে মান বসাবো। তো হচ্ছে এখন P1 এর আমার মান কত, P1 এর মান আমরা হচ্ছে এই লাইনটাই হচ্ছে পরের স্লাইডে একটু দেখছি। দেখো আমার P1, এই যে দেখো P1 বলছিলাম কি আগের স্লাইডে, এই যে আগের স্লাইডে হচ্ছে প্রথমেই আমার এই যে ভ্যারিয়েন্স অফ P1 কার্ড ডিভাইডেড বাই P1 স্কয়ার, এখানে আমরা মান বসাবো। তো
তো প্রথমে আমরা p1 এর স্কয়ারের মান বসাবো, তারপর হচ্ছে এটার মান বসাবো। তাহলে p1 এ আসো, হচ্ছে কি হয় দেখি। দেখো p1 এর মান আমার কত, p1 এর মান হচ্ছে আমার হচ্ছে a ডিভাইডেড বাই a প্লাস b, ঠিক আছে। আর a হচ্ছে তোমার, a তো থাকলোই, আর a প্লাস b হচ্ছে n1। হচ্ছে আমরা a প্লাস b কে হচ্ছে n1 ধরছি, আর n1 n2 এরকম করে দুইটা ভাগে কিন্তু ভাগ করে নিচ্ছি। তো a প্লাস b যে অংশটা ছিল, আমরা কিন্তু বলেছি যে টোটাল n এর মান হচ্ছে a প্লাস b প্লাস c প্লাস d। তাহলে n1 এই অংশটাকে আমরা ধরছি a প্লাস b, আর হচ্ছে c প্লাস d এই অংশটাকে আমরা n2 ধরে নিব, মানে ভাগ করে নিব। তাহলে হচ্ছে টোটাল n কি n1 প্লাস n2, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমেই আমরা আসছি n1 এর জন্য। তাহলে a প্লাস b অংশটা হচ্ছে আমার n1, তাহলে হচ্ছে a ডিভাইডেড বাই n1। আচ্ছা, p1 এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা করব কি, আচ্ছা আমাদের স্লাইডে আবারও যাচ্ছি। এই যে দেখো p1 এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমি ভ্যারিয়েন্স অফ p1 কার্ড এটার মান বের করব। আচ্ছা, তাহলে ভ্যারিয়েন্স অফ p1 কার্ড, আচ্ছা ভ্যারিয়েন্স অফ p1 কার্ড, এখন p1 কার্ড কি a ডিভাইড বাই n1। তাহলে এটা ভ্যারিয়েন্স নিলে কি হবে, 1 বাই n স্কয়ার ডিভাইড ইনটু ভ্যারিয়েন্স অফ a। আচ্ছা, এখন দেখো এই যে a, এটা কিন্তু আমার হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, যেখানে তোমার হচ্ছে প্যারামিটার হচ্ছে n1 p1। তাহলে যদি আমি এটা যদি যদি আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, তাহলে দেখো ভ্যারিয়েন্স অফ পি কার্ড সমান কিন্তু আমরা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করলে হচ্ছে ভ্যারিয়েন্স কি, সেক্ষেত্রে এন পি কিউ, দেখো এই যে n1, এই যে p1 আর q1 যেটা বা কিউ যেটা এন পি কিউ এর সূত্র, এখানে হচ্ছে কিউ এর পরিবর্তে 1 মাইনাস p1। আর হচ্ছে এই যে দেখো জাস্ট আমরা এই জায়গাটাতে এটা মান বসিয়েছি। দেখো ভ্যারিয়েন্স অফ এ কি, ভ্যারিয়েন্স এ যেহেতু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, তাহলে ভ্যারিয়েন্স হচ্ছে ভ্যারিয়েন্স অফ এর মান হচ্ছে এন পি কিউ। আর এখানে এক্ষেত্রে এন পি কিউ, এন পি এর জায়গায় p1, কিউ এর জায়গায় 1 মাইনাস p1, জাস্ট ওই সূত্রটা ব্যবহার করে হচ্ছে ভ্যারিয়েন্স অফ এর মান n1 p1 1 মাইনাস p1, এটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এর মান। আর 1 বাই n স্কয়ার আছে, সেটা হলো, তাহলে ভ্যারিয়েন্স অফ p1 কার এই যে 1 বাই n স্কয়ার, আর ভ্যারিয়েন্স অফ এর মান এই যে এখানে বসেছি n1 p1 1 মাইনাস p1। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো এখন আমি এখানে যে ভ্যারিয়েন্স অফ p1 কার্ডের মানটা এই যে এখানে বসিয়ে দিলাম, n1 p1 1 মাইনাস p1 ডিভাইড বাই p1 স্কয়ার, আর নিচে আমার 1 বাই n স্কয়ার ছিল, ঠিক আছে। তো সেই n1 স্কয়ার, তো এই যে এখানে দেখো আবার দেখিয়েছি, এই যে 1 বাই n স্কয়ার, এই যে 1 বাই n স্কয়ার 1 বাই n1 স্কয়ার, আর এই যে ভ্যারিয়েন্স অফ এর মান এই যে এইটুকু, এই যে p1 স্কয়ার নিচে আর উপরে n1 p1 ইনটু 1 মাইনাস p1। তো মান আমার বসানো হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে n1 n1 স্কয়ার কাটাকাটি করে নিচে আমার n1 আসছে, আর p1 p1 স্কয়ার কাটাকাটি করে হচ্ছে আমার p1 আসছে, আর হচ্ছে এখানে দেখো 1 মাইনাস p1 এই। তো কাটাকাটি করে হচ্ছে মোটামুটি আমরা হচ্ছে এই ফর্মটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা সরাসরি হচ্ছে মান বসিয়ে দিতে পারবো। আসো এখন মান বসিয়ে দিই। তাহলে ভ্যারিয়েন্স অফ এস্টিমেটেড ভ্যারিয়েন্স আমরা কি পেলাম, যেহেতু আমরা ভ্যারিয়েন্সটা এস্টিমেট করে ফেলেছি, এর জন্য ভ্যারিয়েন্সের উপরে এখানে আমরা একটা কার্ড দিয়েছি। তাহলে লগ অফ p1 কার্ডের হচ্ছে এস্টিমেটেড ভ্যারিয়েন্স হচ্ছে 1 মাইনাস p1 কার্ড ডিভাইড বাই n1 p1 কার্ড। এখানে কিন্তু এই জিনিসটাই আমরা হচ্ছে লিখেছি। এখানে কার্ড দেওয়ার উদ্দেশ্য একটাই, যেহেতু এস্টিমেট করা হয়ে গেছে তাই আমরা কার্ডটা দিয়ে ফেলেছি, আর কিছুই না। তাহলে দেখো আসো এখন আমরা মান বসিয়ে দিই। 1 মাইনাস p1 কার্ড, p1 কার্ডের মান হচ্ছে a ডিভাইড বাই a প্লাস b, আগেই আমরা করেছি। আর n1 এর মান হচ্ছে a প্লাস b, p1 কার্ডের মান হচ্ছে a ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে হচ্ছে এখন এটাকে আমরা একটু যদি লসাগু করি আর কাটাকাটি করি, তাহলে আমরা পাচ্ছি b ডিভাইডেড বাই a ইন্টু a প্লাস b। এখন দেখো সিমিলারলি যদি আমরা এই যে n1 এর জন্য করছি, a প্লাস b এর জন্য করছি, এখন যদি হচ্ছে c প্লাস d এর জন্য করি, অর্থাৎ n2 এর জন্য করি, সেক্ষেত্রে আমার প্রবাবিলিটি আসবে p2 এর জন্য, ঠিক আছে। সেম ওয়েতে আমরা p2 এর জন্য লগারিদম নিয়ে সেটার ভ্যারিয়েন্সের ফর্ম আমরা কি পাবো, ভ্যারিয়েন্সের ফর্ম আমরা পাবো হচ্ছে 1 মাইনাস p2 কার্ড ডিভাইড বাই a2 p2 কার্ড। এখানে সেম ওয়েতে আমরা p2 কার্ডের মান বসাবো c ডিভাইড বাই c প্লাস d, আর n2 p2 কার্ড জাস্ট হচ্ছে a প্লাস b এর জায়গায় c প্লাস d চলে আসবে। হ্যাঁ, আর হচ্ছে যেখানে হচ্ছে তোমার ইয়া ছিল, আগে স্লাইডে যাচ্ছি, যেখানে হচ্ছে তোমার a ছিল সেখানে আমার চলে আসবে জাস্ট c, ঠিক আছে। ওটা হচ্ছে তোমরা ছক দেখেও দেখে দেখে বসতে পারো। তো এই গেল। তাহলে এখানেও লসাগু এবং কাটাকাটি করে সেম ওয়েতে p2 এর লগারিদমের ভ্যারিয়েন্সের এস্টিমেটেড ভ্যালু আমরা পাচ্ছি d ডিভাইডেড বাই c ইনটু c প্লাস d।
তাহলে হচ্ছে রিলেটিভ রিস্কের লগারিদমের এস্টিমেটেড ভ্যারিয়েন্স যে লাইনটা আমাদের ছিল হচ্ছে ভ্যারিয়েন্স কার্ড লগ অফ P1 কার্ড মাইনাস লগ P2 কার্ড। এখন সেখানে আমি লগ অফ P1 কার্ডের মানটাও পেয়ে গেছি, লগ অফ P2 কার্ডের মানও পেয়ে গেছি। এখন হচ্ছে তাহলে জাস্ট সেখানে মান বসিয়ে দাও। তাহলে মান আমার কি আসলো, B ডিভাইড বাই A প্লাস P প্লাস D ডিভাইডেড বাই C প্লাস D। এটা কোথা থেকে এসছি দেখো, আমি আবারও হচ্ছে একটু পূর্বের স্লাইড গুলাতে যাচ্ছি, সেখানে পেয়ে যাবে। এই যে দেখো, এখানে আমরা ওই যে লগারিদম নেওয়ার কথা বলেছিলাম, লগারিদম নিয়ে লগ অফ P1 কার্ড মাইনাস লগ অফ P2 কার্ড আমার ছিল, সেখান থেকে আমরা এই যে দেখো P1 কার্ডের মান বের করেছি। দেখো এই যে P1 কার্ডের যে মান আছে, আবার দেখাচ্ছি যে দেখো P1 কার্ড P2 কার্ড, তো P1 কার্ডের লগারিদম P2 কার্ডের লগারিদম আমরা নিয়েছি। এই যে দেখো P1 কার্ডের লগারিদম আমরা নিয়েছি, ঠিক আছে। আবার P1 কার্ডের লগারিদমের আলাদা ভ্যারিয়েন্স নিয়েছি। কেন নিয়েছি, কারণ হচ্ছে আমার পরবর্তীতে এটা ভ্যারিয়েন্স বের করার জন্য লেগেছে। সেম ওয়েতে P2 কার্ডের জন্য হচ্ছে আমরা হচ্ছে এই যে দেখো P2 কার্ডের জন্য লগারিদমের ভ্যারিয়েন্স একবার লাস্ট মোমেন্টে হচ্ছে P1 এরটা আমরা ইলাবোরেটলি লগারিদম নিয়ে ভ্যারিয়েন্স বের করে দেখিয়েছি, আর P2 এর জন্য এই জিনিসটুকুই জাস্ট হুবহু হচ্ছে জাস্ট চেঞ্জ করে লিখে দিয়েছি। সেক্ষেত্রে ভ্যারিয়েন্স P2 এর লগারিদমের ভ্যারিয়েন্স বের করার জন্য আর নতুন করে প্রথম থেকে তোমাদের করা লাগবে না। তাহলে হচ্ছে ভ্যারিয়েন্স অফ লগ আর কার্ড হচ্ছে যে দুইটা মান আমরা পেয়ে গেছি, ওই দুইটা মান আমরা হচ্ছে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে হচ্ছে এটা আমরা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা হচ্ছে কনফিডেন্স ইন্টারভালের সূত্রটা লিখে ফেলতে পারবো, কারণ কনফিডেন্স ইন্টারভাল বের করার জন্যই হচ্ছে মূলত আমাদের রিলেটিভ রিস্কের লগারিদমের ভ্যারিয়েন্স এস্টিমেট করা হয়েছে। তো 101 মাইনাস আলফা পার্সেন্ট, তোমরা যেহেতু টেস্ট অফ হাইপোথিসিস পড়ো তো এগুলা হচ্ছে আলাদা করে তোমরা পারো, এগুলা হচ্ছে বলার প্রয়োজন পড়ে না। 101 মাইনাস আলফা পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভাল অফ লগ আর আর ফর্মটা হবে তাহলে আমার log of RR card plus minus Z alpha by 2 হচ্ছে স্ট্যান্ডার্ড এরর, এস্টিমেটেড স্ট্যান্ডার্ড এরর অফ log of RR card। আর এই যে এখানে স্ট্যান্ডার্ড এরর অফ লগারিদম RR card, এইটাকে আমরা হচ্ছে এটার হচ্ছে ডিফাইন করব কি, যেহেতু স্ট্যান্ডার্ড এরর আমরা জানি কি, স্ট্যান্ডার্ড এরর সূত্র হচ্ছে রুট ওভার অফ ভ্যারিয়েন্স সামথিং, যেটার হচ্ছে যেটা আমাদের হচ্ছে কনসার্ন বিষয়, বা যেটার হচ্ছে যে জিনিসটা আমরা হচ্ছে কাজ করছি যেটা নিয়ে, সেটার ভ্যারিয়েন্সের রুট নিলে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড এরর পেয়ে যাই। তো স্ট্যান্ডার্ড যেহেতু লগ আর আর এর স্ট্যান্ডার্ড এরর বের করছি, তাই লগ আর আর এর ভ্যারিয়েন্সের রুট ওভার নিয়ে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড এরর পেয়ে যাচ্ছি। এখান থেকে যে মানটা আমরা পাবো এটা হচ্ছে এখানে আমরা বসিয়ে দিব, তার সাথে গুণ করব জেড এর মান, আর তার সাথে প্লাস মাইনাস করব হচ্ছে রিলেটিভ রিস্কের লগারিদমের মান, ঠিক আছে। এভাবেই হচ্ছে এই সূত্র ব্যবহার করে এখান থেকে আমরা কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে মেজার করতে পারি। তো এই ছিল তোমাদের আজকের হচ্ছে আউটলাইন অনুযায়ী হচ্ছে ক্লাসের টপিকগুলো। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো, এবং এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, অধ্যয়ন করবে। আর হচ্ছে স্লাইড গুলো তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে সেগুলা রেখে দিয়ে সেগুলা নোটও করে ফেলতে পারো, সেক্ষেত্রে তোমাদের হয়তো পড়তে আরেকটু সুবিধা হবে, বা প্রিন্ট আউট করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তো আজকে ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই আমাদের ছিল। তো যেহেতু করোনা এখনো শেষ হয়নি, করোনার প্রকোপ কিন্তু এখনো খুব যে কমে গেছে তা কিন্তু নয়। লাস্ট দিনও মনে হয় দেখেছি যে আজকে না গতদিন যেন দেখলাম যে 40 জন মারা গেছে। তো অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সতর্ক থাকবে, খুব বেশি একটা প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। তো হচ্ছে সবাই সবার জন্য প্রার্থনা করবে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।